আমি দুটো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে, সেই কোর্টে তখন উনি বললেন এটা 5ই আগস্টের ঘটনা, আমি শুনবো না। সংবিধান প্রোটেক্ট করার জন্য বিচারকরা শপথ নিয়েছেন এবং সংবিধানে আমার অধিকার দিয়েছে তার এই মামলাটা শোনার জন্য, উনি বলছেন আমি আদালতের আদেশ শুনবো না। তাহলে আপনারা যারা বিভিন্ন বলছেন যে বিচারকদের অপসারণ চান, বিচারকদের দোষর হিসাবে আপনার চিহ্নিত করছেন, কেন আপনারা বলছেন না যে ওথ ভঙ্গ করেছে বিচারপতিরা এবং তাদেরকে আপনারা অপসারণ কেন চাচ্ছেন না? যে বিচারপতি ওথ ভঙ্গ করবেন তার তো বিচারক হিসেবে থাকার কোনো অধিকার নাই। এবং আমার তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, আমি আহ্বান জানাবো আপিল বিভাগের প্রতি, তারা এই বিষয়গুলো দৃষ্টি দিবেন। যে বিচারক ওথ ভঙ্গ করবেন সে বিচারকের পদে থাকার কোনো অধিকার নাই। আজকে আইনজীবীরা কোর্টে যেতে পারেন না, শত শত আইনজীবী বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে তারা আদালতে যেতে পারেন না, হামলার শিকার হবেন। দেখুন, আপনারা যখন বলেন যে মানবাধিকার সংকট কেন বলবো আমি তো মানবাধিকার সংকট আপনার ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বলছি তা না, ধর্মীয় সংখ্যাগুরুদেরও তো মানবাধিকার সংকট। কাজে আপনি ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার সংকট আলাদা করার দরকার নাই। আপনি যদি বলেন যে মানবাধিকার সংকট, দ্যাটস ওকে, কারণ আমরা আজকে যারা সংখ্যাগুরু আছি তাদের মানবাধিকার কোন পর্যায়ে আছে আপনি কি বলতে পারবেন? আপনাদের মধ্য দিয়ে ডাটা দেওয়া হয়েছে আজকে মব সন্ত্রাস কিভাবে হয়েছে আপনি দেখেছেন একটু আগে একটা চার্ট, একটু আগে নারী নির্যাতন, একটু আগে আপনার ধর্মীয় নির্যাতন, একটু আগে শিশু নির্যাতন, সব জিনিসগুলো আজকে এখানে রিপোর্টের মধ্যে এসছে। এর মধ্যে আপনারা যদি বলেন যে এর মধ্যে বলুন তো, আপনারা যে চার্ট দিয়েছেন সেখানে আমি দেখেছি যে 8 জন ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তি মারা গেছেন মবে, কিন্তু আপনি কি জানেন সংখ্যাগুরু কতজন মারা গেছে? সংখ্যাগুরু তো 100-র উপরে হবে মারা গেছে। তাহলে আমরা বলি যে মানবাধিকার সংকটটা কোথায়, অর্থাৎ বাংলাদেশের মানুষের সংকটটা কোথায়, সেই জায়গাটা আমরা যদি আলোচনা করি তাহলে সেটা গ্রেটার পার্সপেক্টিভ হবে, সবাই রাইটটাই এখানে এস্টাবলিশড হবে। আজকে মানবাধিকার সংকট কেন হয়েছে একটা কথা, সে দেখুন মানবাধিকার কি, এই জিনিসগুলো মানবাধিকার আপনাকে বুঝতে হবে যে মানবাধিকার যে কনসেপ্ট এটা কেন এসেছিল, সেই পুরনো জায়গায় চলে যান। সেটা এসেছিল সমাজতন্ত্রকে কাউন্টার দেওয়ার জন্য। যখন রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ সমাজতন্ত্র হলো এবং সমাজতন্ত্র ওই সময়ের জন্য দেখা গেল যে মানুষের সবচেয়ে একটা ভালো পরিবেশে বসবাসের একটা সুন্দর সিস্টেম, এই সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য বুর্জোয়া দেশগুলো যারা ছিল তারা তখন একটা ফর্মুলা বের করলো যে আমরাও আমাদের দেশের মানুষের কতগুলো রাইটস এমনভাবে দেব যেটা মনে হবে যেটা তারা খুব ভালো আছে, সমাজতন্ত্রের মতোই তাদের অবস্থান। এই যে যত রাইটসগুলোর কথা বলছেন, হিউম্যান রাইটস, আপনার রাইট টু লাইফ, রাইট টু গেট দ্য প্রোটেকশন অফ ল, এই সবগুলোর মাধ্যমে কিন্তু আপনার মানবাধিকার প্রোটেকশন হয়, তো সেইগুলোই দেওয়া হয়েছিল। এবং আলটিমেটলি আমাদের দেশে 80 সনের পরে আমরা হিউম্যান রাইটসটা বেসিক্যালি আমাদের একটা মুভমেন্ট হয়েছে বেসড অন দ্য ফান্ড। সিম্পল কথা, এখানে আপনার বেসড অন দ্য ফান্ড, এখানে 80 সনের পরে মানবাধিকারের কর্মকাণ্ড শুরু হয়েছে। এবং এই বেসড অন দ্য ফান্ডের কাজ করতে গিয়ে অবশ্যই কিছু ব্যক্তি মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে গেছেন, তারা আর এখন ফান্ডের উপরে ভরসা করেন না, যার ফলে এখানে দেখবেন আজকে মানবাধিকার নেতৃত্ব দেওয়া মানবাধিকার কর্মী, মানবাধিকার কথা বলার জন্য স্টেজে অনেকেই আছেন, তারা বলছেন, কিন্তু তারা বেসড অন ফান্ড না। কিন্তু আজকে হিউম্যান রাইটস ওয়াচ, গত সরকারের সময় আমরা যখন দেখেছি হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আপনার অন্য মানবাধিকার সংগঠনগুলো, তারা অনেক প্রতিনিয়ত আপনার নিউজে থাকতো, আজকে এই বিবৃতি দিয়েছে এখানে মানবাধিকার লঙ্ঘন, এখানে মানবাধিকার লঙ্ঘন। কই, আজকে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যদিও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া তারা মব সন্ত্রাসের কারণে তাদের হাউসগুলো ভয়ের কারণে সব তথ্য তারা দিতে পারে না, তবে সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য আপনি পাবেন কোথায় কি হচ্ছে। অতএব আমরা এখন সোশ্যাল মিডিয়ার উপরে বেশি নির্ভরশীল তথ্য পাওয়ার জন্য, এবং সেই তথ্য পাওয়ার মাধ্যমে আমরা যেটা দেখছি যে আজকে মানবাধিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লঙ্ঘন হচ্ছে। এবং কেউ কেউ সরকারের থেকে বলার চেষ্টা করছেন যে এইটি একটা মব সন্ত্রাস না, এটা একটা বিক্ষোভ, এটা একটা ক্ষোভ। এখন দেখেন, আমার আইনে কোথাও বলেনি যে আপনার উপরে যদি আমি ক্ষোভ হয়, আপনার রায় যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনাকে ধরে হাত করা পড়ে জেলখানায় প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দেবেন, এটা আইনে কোথাও বলে নাই, কিন্তু আমাদের দেশে এটা ঘটেছে। আপনি কি বলেন যে একজন প্রধান বিচারপতিকে যখন এই রায় পছন্দ হোক বা না হোক, তাকে যখন গ্রেপ্তার করা হলো ড্যামরার কেসে, সে তো হত্যা করতে যায় নাই। এই যে আমাদের এখানে প্রধান অতিথি, উনি প্রথম কথা বলেছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে, সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন।
তো সেখানে আজকে দেখেন এই ওনার সাহস ছিল দেখে কথা বলেছেন, এবং আমরাও কথা বলছি, কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না। বিশেষ করে লেখার ক্ষেত্রে যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক রিপোর্ট দেন, কিন্তু মিডিয়া হাউসগুলো সেটা দিতে পারেন না। কারণ দিতে গেলেই সন্ধ্যায় হয়তো ওই হাউস আক্রমণ হবে, অথবা সন্ধ্যায় ওই হাউজের সামনে গরু জবাই দিয়ে ওখানে তাদের খাওয়া দাওয়া হবে, এবং সেখানে সম্পাদকদেরকে মারধর করা হবে, অথবা হত্যা মামলায় আপনার পরের দিন কারাগারে যাবে। এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতিগুলোকে আমরা বলবো যে বাংলাদেশের মানবাধিকার সংকটের জন্য কি আমরা বলবো যে মানবাধিকার সংকট আছে? অবশ্যই আমরা বলবো যে মানবাধিকার সংকট এখানে আছে, কারণ মানবাধিকার সংকট আছে দেখেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমি যেটা অনুরোধ করব আপনাদেরকে, দেখুন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভয়েস তুলি যে আমার যে সংবিধান, সেই সংবিধানে আমার যে অধিকার দিয়েছে, বেঁচে থাকার অধিকার, আইনের অধিকার, সেগুলো আমরা নিশ্চিত করি। দেখেন এখানে বলা হয়েছে আইনি প্রতিকারের পথ। খুব খুব সুন্দরভাবে আপনি বলেছেন, আমি ধন্যবাদ জানাই এই কথাটা বলার জন্য। কারণ হলো আইনি প্রতিকার আমার সংবিধানে দিয়েছে। আপনি বলুন তো, আইনি প্রতিকার কি আপনি পাচ্ছেন? আমার এখানে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, একজন লোক দাঁড়িয়ে বলুন তো, 5ই আগস্টের ঘটনার আগের যে কোনো মামলার ব্যাপারে আপনি আদালতে গেলে আদালত কি আপনার আগাম জামিন শুনছেন? আদালত কি আপনাকে আগাম জামিন দিচ্ছেন? একজন লোক যদি বলতে পারেন যে দিচ্ছে, তাহলে বলবো যে আদালতে এখানে আমাদের ন্যায় বিচার আছে। আর যদি বলতে না পারেন, তাহলে কোথায় আদালতের ন্যায় বিচার? আজকে আমি 2টো আগাম জামিন নিয়ে গিয়েছিলাম আদালতে। হ্যাঁ, রেগুলার বেঞ্চ। আমি 2টো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে। সেই কোর্টে তখন উনি বললেন এটা 5ই আগস্টের ঘটনা, আমি শুনবো না। সংবিধান প্রোটেক্ট করার জন্য বিচারকরা শপথ নিয়েছেন, এবং সংবিধানে আমার অধিকার দিয়েছে তার এই মামলাটা শোনার জন্য। উনি বলছেন আমি আদালতের আদেশ শুনবো না। তাহলে আপনারা যারা বিভিন্ন বলছেন যে বিচারকদের অপসারণ চান, বিচারকদের দোষর হিসাবে আপনার চিহ্নিত করছেন, কেন আপনারা বলছেন না যে ওথ ভঙ্গ করেছে বিচারপতিরা, এবং তাদেরকে আপনারা অপসারণ কেন চাচ্ছেন না? যে বিচারপতি ওথ ভঙ্গ করবেন তার তো বিচারক হিসেবে থাকার কোনো অধিকার নাই। এবং আমার তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, আমি আহ্বান জানাবো আপিল বিভাগের প্রতি, তারা এই বিষয়গুলোর দৃষ্টি দিবেন। যে বিচারক ওথ ভঙ্গ করবেন সে বিচারকের পদে থাকার কোনো অধিকার নাই। আজকে আইনজীবীরা কোর্টে যেতে পারেন না, শত শত আইনজীবী বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে তারা আদালতে যেতে পারেন না, হামলার শিকার হবেন। আমার অধিকার আছে মানুষকে লিগাল প্রোটেকশন দেওয়ার। আমি তো আইনজীবী, আমি তো কোর্ট অফিসার। আমি যদি কোর্টে না থাকি, আমি কিভাবে আমার মক্কেলকে আমি প্রোটেকশন দেবো, কিভাবে তার পক্ষে কথা বলবো? সেই অধিকার আইনজীবীরই আজকে নাই। আইনজীবীরা পালিয়ে বেড়াচ্ছেন, কারা অবস্থার সৃষ্টি করেছেন। এটা কি মানবাধিকার রক্ষা হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? আপনারাই বলুন, আপনারা আইনজীবী এবং আপনারা যারা এখানে আছেন নিশ্চয়ই অনুধাবন করবেন। আপনাদেরকে বলতে হবে, যদি আপনার অধিকার প্রতিষ্ঠা না হয় তাহলে সেটাকে আমি বলবো যে মানবাধিকারের সংকট। অবশ্যই এই সংকটের কথা, আপনার সংকট আপনাকেই বলতে হবে। কারণ আজকে আমরা যেটা বলছি, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে অন্যান্য বিভিন্ন বিদেশি সংস্থা, তারা এখানে খুব বড় ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলে না। আপনি জানেন যে ভয়াবহ ঘটনা 5ই আগস্টের পরে অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এই গাজী টায়ার সম্ভবত, এখানে সোশ্যাল মিডিয়ায় আসছে, পত্রিকায় আসছে। কতজন মারা গেছে বলতে পারবে না, নিশ্চয়ই 2-4 জন না। এতগুলো লোক মারা গেল, কোনো মামলাও হয় নাই। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এই ব্যাপারে কেউ তো কথা বলছেন না ইন্টারন্যাশনালি। হ্যাঁ, একটা কারণ আছে, সেটা হলো যেহেতু ইন্টারন্যাশনালি যারা কথা বলবেন তারা এই গত সরকারের সময় এখানে যারা অধিকাংশ মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংগঠন, তারা গত সরকারের সময় ভোকাল ছিল এবং অনেক ভয়েস রেজ করেছিল এই গত সরকারের মানবাধিকার লঙ্ঘন। অবশ্যই গত সরকারের সময় মানবাধিকার লঙ্ঘন ছিল, এবং সেইটা ভোকাল ছিল দেখেই পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন হওয়ার পরে তারা অনেকে সরকারেও চলে গেছে, সরকারের পার্ট তারা, মানবাধিকার সংগঠন। তো তারা তো আর এইটা সরকারের বিরুদ্ধে, তো আমি যদি চেয়ারে থাকি আমার চেয়ারের বিরুদ্ধে তো আমি সমালোচনা করব না। এই কারণে মানবাধিকারের ভয়েসটা এখন কম এখানে। কারণ অধিকাংশ মানবাধিকার সংগঠন যেহেতু আপনার ফান্ড বেস, সেই ক্ষেত্রে ফান্ডটা কোত্থেকে আসে? ফান্ডটা তো আমাদের একটা দেশ থেকে আসে। এবং সেইখানে আপনি জানেন যে আজকে ইউএসএইডের ফান্ডই তো ট্রাম্প এসে বন্ধ করে দিল, যে তারা বিভিন্ন দেশে সরকার পরিবর্তন, বিভিন্ন জায়গায় তারা কাজ করে। সেই কারণে কিন্তু সেই জায়গাগুলো এখন দুর্বল হয়ে গেছে। সেই কারণে হয়তো এখন আমাদের ভয়েস নাই, যেহেতু ফান্ড না থাকলে কী কাজ করবে। তবে এখানে যারা আছেন তারা কিন্তু এই ফান্ডের জন্য ওয়েট করেন না, তারা কিন্তু কথা বলছেন, তারা ফান্ড বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না। এবং আমি মনে করি বাংলাদেশে ফান্ড বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না যারা, তারা অবশ্যই এগিয়ে আসুন, তারা কথা বলুন। কথা বলে আজকে যে মানবাধিকার সংকট, এটা দূর করার জন্য চেষ্টা করুন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি এক কথায় যদি আমি বলি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন। নিশ্চয়ই আপনি জানেন
যে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে। আজকে এই আমার কোমলমতি ছাত্ররা যারা আপনার 5ই আগস্টে সামনে নেতৃত্ব দিলেন এবং তারা বললেন যে একটা বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলবেন এবং এদেশের সাধারণ মানুষ আশা পোষণ করেছিল, রাজনৈতিক দল তো ছিলই এবং পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পরে বৈষম্যমূলক বাংলাদেশ এটা কি আছে না নাই? আমি তো দেখি প্রত্যেকটা জায়গায় বৈষম্য, প্রত্যেকটা জায়গায় বৈষম্য বিরাজ করছে। আজকে সেই বৈষম্য যদি আপনি দূর না করেন তাহলে আমরা বলবো 5ই আগস্টের পরিবর্তনে আপনি পরিবর্তনটা কি উদ্দেশ্য করেছিলেন, উদ্দেশ্যটা সম্পর্কে আমার প্রশ্ন আছে। সেই প্রশ্ন কিন্তু চলে আসবে, কারণ আমি তো একজন সাধারণ নাগরিক, আমি তো দলভিত্তিক রাজনীতি করি না, তো আমি তো দলীয় অন্ধ ব্যক্তিত্ব না। আমি কথা বললে আমার ওই দলের বিরুদ্ধে যাবে, ওই দল আমাকে পদ দিবে না, ওই দল আমাকে মন্ত্রিত্ব বানাবে, ওই বিষয় বিবেচনায় তো আমি কথা বলবো না। কাজে আমার কথাটা ওই প্রশ্নই আজকে বলতে হচ্ছে এতদিন পরে, যে প্রথম আমরা দেখেছি যে আপনারা কি করেন, কিন্তু আজকে দেখছি সেই কোমলমতি ছাত্ররা আজকে ক্ষমতার জন্য, এবং একটা অংশ তো একদম চাঁদাবাজিতে ঢুকে গেছে, বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদা আনে, বিভিন্ন বাড়িতে গিয়ে নির্যাতন করে, পুলিশের হাতে ধরে দেয়। এই হলো দেশের পরিস্থিতি। এটা একটা সুস্থ দেশের পরিবেশ না। একজন আইনজীবী হিসেবে আমি বলবো, একজন নাগরিক হিসেবে বলবো, একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলবো, বাংলাদেশ যারা চালাচ্ছেন আপনারা রাইট ট্র্যাকে নাই, আপনারা রেল লাইন থেকে আউট হয়ে গেছেন। আমি আহ্বান জানাবো অনতি বিলম্বে নির্বাচন দিয়ে যারা ক্ষমতায় আসবে জনপ্রতিনিধি হিসেবে, তারা যেন তাড়াতাড়ি এই ট্রেন লাইনে তারা রাষ্ট্রটাকে উঠিয়ে দেয়, যাতে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে। সেই ব্যবস্থা যদি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে এটা আপনিও বিবেচনা করছেন, আমরাও বিবেচনা করছি। অতএব সবচেয়ে বড় কথা হলো, আমাদের সবচেয়ে বড় দাবি হলো বিচার বিভাগের যে বৈষম্যের কথা বলেছিলাম। দেখেন, বিচার বিভাগের জন্য সবচেয়ে প্রধান বিষয় ছিল যে জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারিকে যদি স্বাধীন করতে হয় আপনাকে ওই যে সেক্রেটারিয়েট, সচিবালয় প্রধান বিচারপতির অধীনে আনতে হবে। তখন আর ওই বিচারপতিরা আইন উপদেষ্টা, আইনমন্ত্রীর টার্গেটে থাকবে না যে জামিন দিলে কি হয় না না হয়। প্রধান বিচারপতির অধীনে যখন এই আপনার সচিবালয় চলে আসবে তখন বিচারকরা লোয়ার কোর্টে স্বাধীনভাবে বিচার করতে পারবে। আজকে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যারা গ্রেপ্তার হতো, আমরা এখানে বলে দিতাম গ্রেপ্তার হলেই রাতি 7 দিন রিমান্ড, 3 দিন রিমান্ড। এটা নাগরিকরা বলে দিত, রিক্সাওয়ালা বলে দিত কয়দিন রিমান্ড হবে। আজকে কি পরিবর্তন হয়েছে? আজকে আপনি যখন 10 দিন রিমান্ড চান, 10 দিন রিমান্ড আপনারা কতদিন থেকে চলে আসছেন, এখন 10 দিন চাইলে 7 দিন দিচ্ছেন। একজন প্রধান বিচারপতিকে আপনি 7 দিন রিমান্ড দিয়ে দিলেন। তা আপনি এর চেয়ে বিচার বিভাগের দুরবস্থার চেয়ে আর কি বলবেন আপনি? আজকে এই যে 7 দিন রিমান্ড দিলেন, এই 7 দিন রিমান্ডের মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রধান বিচারপতি যারা আছে তাদের মনেও কিন্তু আপনি একটা আশঙ্কা সৃষ্টি করে দিলেন। এর মাধ্যমে আপনি কি কাজ করলেন? এর মাধ্যমে বিচার বিভাগকে আপনি গলা টিপে ধরলেন, অর্থাৎ তোমরাও সাবধান হও, ভবিষ্যতে কিন্তু তোমাদেরও এইরকম হতে পারে। এই জিনিসগুলো যদি আপনারা বিবেচনা না করেন, এবং আইনজীবী হিসাবে এই বিচার বিভাগ কিন্তু আইনজীবী হিসাবে আমার সবচেয়ে সম্পর্কিত বিষয়। আমি ফ্যামিলিতে কয়েক ঘন্টা থাকি, তার চেয়ে বেশি সময় এখানে থাকি। অতএব এই বিচার বিভাগকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই বিচার বিভাগের যে বর্তমান দুরবস্থা এটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের কিন্তু অবস্থা খুব ভয়াবহ হবে। এবং এখানে সবচেয়ে আইনজীবীরাও অনেক অংশে দায়ী। আইনজীবীরা রাজনৈতিক বিভক্তির কারণে আজকে অনেক কিছু করতে পারে না, অনেক কিছু বলে না। ধরেন এস.কে. সিনহা সাহেবকে যখন সরানো হলো প্রধান বিচারপতি একটা রায় দেওয়ার কারণে, সেই রায়, আমি তো ছিলাম লয়ার, সেই রায় দেওয়ার কারণে, 16 সংশোধনী রায় দেওয়ার কারণে সরকার অখুশি হলো। এবং কত মেকানিজম করে দেখেন, রাষ্ট্রপতিকে ডেকে 5 জনকে আলাদা করলো, তারপরে অমুককে প্রধান বিচারপতি বানাবে, অমুককে বানাবে, সব কিছু কথা বলে সবাইকে বললো, সবাই বললো আমরা বসবো না। এবং আলটিমেটলি তাকে অসুস্থ বলে দেশ থেকে তারা চলে যেতে হলো। একজন প্রধান বিচারপতি চলে হলো। আপনারা হলেন আইনজীবী, আপনাদের দায়িত্ব ছিল আপনাদেরকে এগিয়ে যাওয়া, কিন্তু আপনারা যেতে পারেন নাই। কেন যেতে পারেন না? কেন যারা সরকারে ছিলেন তারা মনে করছে যে সরকারের বিরুদ্ধে বললে তাদের যে পদ পদবি, তাদের যে মন্ত্রিত্ব হওয়ার ভবিষ্যতে বাসনা, তাদের যে বারের প্রেসিডেন্ট হওয়ার বাসনা, তাদের যে অ্যাটর্নি জেনারেল হওয়ার বাসনা, সেই বাসনা পূর্ণ হবে না। এবং আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এস.কে. সিনহা চলে যাওয়ার পরে বিচার বিভাগের অবস্থা কি হয়েছে, এবং তার পুনরাবৃত্তি আপনি করছেন এখন কিভাবে? আপনি এখানে আপনারা আইনজীবীরা দেখলাম, দেখেন বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি না, আমি ঢাকা ইউনিভার্সিটির যখন ছাত্র তখনই দেখেছি পান্না ভাই, সুব্রত চৌধুরীরা আন্দোলন করছেন, সমন্বয় পরিষদের আন্দোলন, সেখানে তাদের কথা ছিল বিচারক নিয়োগের আইন করা। তা দেখেন একটা আইন করা হলো, আইনের মধ্যে একটু ত্রুটি আছে, সেটা আমিও বলেছি যে এই আইনটাকে আরও স্বচ্ছ করার জন্য অ্যাটর্নি জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে নিতে হবে। কারণ অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড,
অতএব সে ওখানে থাকলে গভর্নমেন্টের মেকানিজম কাজ করতে পারে, প্রভাব কাটতে পারে, কারণ আমরা তো দেখি দেশ সম্পর্কে। এই দুটাকে বাদ দেওয়ার জন্য বলছি, বাদ দিলাম না ধরেন, তারপরে তো এখানে 5 জন নিয়ে একটা কমিটি হয়েছে, তাদের রায়গুলো দেখা হচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, এটা দিয়ে ভালো লোক পাবো না আমরা? নিশ্চয়ই আগের চেয়ে ভালো। আগে যেমন চেম্বারে ছিল, লন্ডনে ছিল, জজ বানাই দিল, চেম্বারের জুনিয়রকে জজ বানাই দিল, এইসব না। এখন তো মোটামুটি একটা স্ক্রুটিনি আসছে। সেটাকেও আবার দেখলাম গতকালকে কিছু আইনজীবী, এই যারা আইন করলো তার মধ্যে প্রধান বিচারপতিও আছে, তাদেরকেও তারা আপনার বলল যে স্বৈরাচার, ফ্যাসিস্ট, সরি ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট দিয়ে একটা সাইনবোর্ড নিচে লাগাই দিল যে ফ্যাসিস্ট যা আইন করেছে। তা আমরা কোথায় যাব? আপনারা কি আইনজীবী? আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য প্রতিনিয়ত ব্যস্ত হচ্ছেন, এবং আপনারা যদি এইভাবে পায়ে কুড়াল মারতে থাকেন, আপনার পা থাকবে না, আপনার পা থাকবে না। আপনি জেনে রাখুন, পায়ে কুড়াল বারবার মারলে পা অকেজো হয়ে যাবে। যে আমি আইনজীবীদের কাছে আহ্বান জানাবো, বলতে পারেন আইনজীবীদের কাছে আহ্বান জানাইলে অনেক আইনজীবী অখুশি হবে। আমি তো বারের ইলেকশন করার, ভোট চাওয়ার জন্য আপনার কথা বলি না, কাজে আমি এটা বলবো, আমার ভোট দরকার নাই। আপনারা আইনজীবীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, যদি না করেন, নিজের পায়ে যদি নিজের কুড়াল মার্কেন, বিচার বিভাগও থাকবে না, বিচার বিভাগের মানুষের আস্থাও থাকবে না, আইনজীবী হিসাবে আপনার সম্মান সমাজে থাকবে না, আপনার মর্যাদা। আজকে 30 বছর আগে আইনজীবী হিসাবে যে সম্মান আমি দেখেছি আইনজীবীদের, বা আমি এই 15-20 বছর আগেও আমি আইনজীবীদের সম্মান দেখেছি, আজকে কোথায় সে সম্মান? কেউ সম্মান দেয় না। কেন দিবে না? কারণ এখানে দেখে যে এই জিনিস, জায়গাগুলো স্বচ্ছ না। আজকে বিচার বিভাগের বিচারকদের কথা বলেন, আজকে এই কোর্টে কাউকে অ্যারেস্ট করলি রিক্সাওয়ালা এখনো বলে দেয় কয়দিনের রিমান্ড হবে, আগেও বলে দিত। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কি পার্থক্য, কি পরিবর্তন করলেন আপনারা? একজন নাগরিক হিসেবে আমার বলার অধিকার আছে। এই অধিকারের জন্য আপনি যদি মনে করেন যে আপনি ব্যবস্থা নেবেন, আমার বিরুদ্ধে আমাকে গুলি করবেন, আমাকে জেলে দিবেন, দেন, কোনো আপত্তি নাই, আমি প্রস্তুত আছি। আমার আর কতদিন আয়ু আছে বলেন? একটা মানুষ 67 ইয়ার্স এজ, পান্না ভাইয়ের বয়স কত, সুব্রত চৌধুরীর বয়স কত, কতদিন বাঁচবেন তারা? কি করতে চান আপনারা? আমি মনে করি এইখানে এই কথাগুলো এই কারণে বললাম, কারণ এইটা আমার ঘর। এই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন হলো আমার এইখানে আমি বলবো, আমার এখানে আমি সর্বদা থাকি। যেখানে না বলে আমি রাস্তায় বললে তো এটা হবে না। এবং এই জন্য আপনাদের কাছে এটা বলছি, বলুন আইনজীবী বন্ধুদেরকে, নিজের পায়ে নিজে কুড়াল মারা বন্ধ করেন, নিজের পা থাকবে না। বিচার বিভাগকে রক্ষা করুন, আর বিচার বিভাগকে যদি রক্ষা করতে পারেন, তাহলে এই যে মানবাধিকার সংকটের কথা বলছেন এবং আইনি প্রতিকারের কথা বলছেন, এটা আমরা পাবো। কিন্তু আইনি প্রতিকার আজকে কিন্তু আমরা পাচ্ছি না। এই যে অনেকগুলো ঘটনা বললেন, জামিনের কথা ধরেন, মমতাজউদ্দিন মেহেদী আপনারা চিনেন, ও কি কোনো অপরাধী? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চিনি, আমার জহুরুল হকের ছাত্র সে, হ্যাঁ পলিটিক্স করে, সবসময় পলিটিক্স করে। সেই লোকটা একটা মামলায় গ্রেপ্তার হলো। হতেই পারে, মামলা হতে পারে, তো আইন উপদেষ্টা বলেছেন যে মামলা করে পাবলিক, আমি কি করবো? ওকে, মামলা করলেন, গ্রেপ্তার হলেন, নিম্ন আদালত জামিন দিলেন না, এখানে জামিন দিলেন না, সুপ্রিম কোর্ট জামিন দিলেন না, কতদিন তাকে যেখানে 7 মাস। এখন কথা বলিয়ে দেখেন মমতাজউদ্দিন মেহেদী তার একটু নর্মালিটি নাই, তার সে একটু মোটামুটি একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। কারণ একটা আইনজীবী যদি 7 মাস জেলে থাকে, তাহলে তার নর্মাল থাকে? আর বলেন, নর্মাল থাকে না। এই অবস্থায় এটি যদি হয় বিচার বিভাগের অ্যাকশন, এটি যদি হয় ন্যায় বিচারের প্রতীক, তাহলে আমরা কি বলবো? আমাদের কথা একটাই, সেটা হলো আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারা মনে করেন না যে আপনারা খুব ভালো থাকবেন, আপনারা খুব শান্তিতে থাকবেন। যখন বিচার বিভাগের উপরে মানুষের আস্থা থাকবে না, তখন এই মব সন্ত্রাস প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, এবং আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের উপরেও মব সন্ত্রাস চালু হবে। কাজে সেই জিনিসটা চিন্তা করেন, দেশকে অবিলম্বে রুল অফ লর মধ্যে নিয়ে আসুন। প্রত্যেকটা নাগরিক, সংখ্যালঘু সংখ্যাগুরু, সকলের অধিকার, বেঁচে থাকার অধিকার, আইনি অধিকার, মানবাধিকার সবগুলো প্রতিষ্ঠা করার জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, ইমিডিয়েটলি ইলেকশন দিন, জনগণের প্রতিনিধিরা এসে দেশ চালাবে। তাদের ব্যর্থ হলে আমরা আদালতে যেতে পারবো। আপনাদের তো কোনো জবাবদিহিতা নাই। আপনারা আজকে চলে গেলে আপনাদেরকে কোথায় আমরা নিয়ে আসবো? হু আর ইউ? আপনি তো এই দেশের জনগণের প্রতিনিধিত্ব না। আপনারা একটা ক্ষমতায় চয়েজের মাধ্যমে এসেছেন, আর চয়েজের মাধ্যমে এসে ডক্টর ইউনূস সাহেব, এখানে আমরা মনে করেছিলাম যে উনি খুব ভালো করবেন, কিন্তু প্রশাসন হিসেবে উনি খুব ভালো করতে পারেন নাই। কারণ হলো উনি এই যে রাজনৈতিক দলগুলো পরিবর্তন করেছে, উনি একজনকে চয়েস করে নিয়েছে, ওই ছাত্রদেরকে, ওনার নিয়োগকর্তা। আর এই যে বিএনপি 17 বছর আন্দোলন করলো, জামাত ইসলাম 17 বছর আন্দোলন করলো, ওনাদেরকে উনি ওন করলেন না। তো ওই জায়গায় উনি ভুল করেছেন, এবং এরপরে উনি উপদেষ্টা বানিয়েছেন টিক উপদেষ্টা।
টিক দিয়ে দিয়ে উনি নিজে বলেছেন মিডিয়ায়। অর্থাৎ টিক উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, এটা সবাই বলছে। অর্থাৎ এই জায়গাটা থেকে এখনো বিবেচনা করুন, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করুন। কারণ আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আপনার কিন্তু আন্তর্জাতিক যে অবস্থান আজকে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। আমরা চাই না আপনি বাংলাদেশের বাইরে থাকলে আমরা বলতে পারবো বাংলাদেশের নোবেল লরিয়েট, কাজে সেটা কিন্তু আমরা বলতে চাই। আমরা এইটা চাই না যে বার্মায় যখন আমাদের যে অং সান সুকি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার যে অবস্থান, এই যে রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন করলেন, হত্যা করলেন, তার কারণে তার যে জাতীয় নোবেল প্রাইজ সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু বাংলাদেশের নোবেল প্রাইজ নিয়ে বিতর্ক আন্তর্জাতিকভাবে হোক, এটা আমরা চাই না। এদেশের অনেকে এটা করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি যখন বিদেশ থাকবেন, বিদেশে আমরা আপনাকে করাবো, আপনাকে দেখবো, তখন আমরা দেখতে চাই যে আপনার বাংলাদেশি হিসেবে আপনার অবস্থান অনেক টপে, যেটা বর্তমানে আছে। কিন্তু এইটা কিন্তু আপনার এই কর্মকাণ্ড যদি এইভাবে চলে, এটা কিন্তু থাকবে না। আপনি সতর্ক হন, আপনি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করুন, রাষ্ট্রকে তার নিয়ম অনুযায়ী, আইনের শাসন অনুযায়ী পরিচালনা করা নিশ্চিত করুন। আর এই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে সমস্ত নির্যাতন নিপীড়ন হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আইনি ব্যবস্থা গ্রহণ করা ছাড়া তাদের মনে এই শান্তি আসবে না, এবং তাদের মনে যদি শান্তি না থাকে, আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা অনেক বিতর্কিত হব যে বাংলাদেশে মাইনরিটির রাইট এস্টাবলিশ নাই, বাংলাদেশে রুল অফ ল নাই। এটা যদি আন্তর্জাতিকভাবে আলোচনা হয়, সেটা আমাদের জন্য খুব ফলপ্রসূ হবে না।